সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। গণবিরোধী সরকারের কারণে আমাদের উপর গজব নাজিল হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এবারে জানাবো বাংলাদেশ চীন সামরিক মহড়া নিয়ে যা বলল ভারত। বাংলাদেশ এবং চীনের মধ্যে সম্ভাব্য যৌথ সামরিক মহড়ার দিকে কঠোরভাবে নজর রাখছে ভারত। আগামী মে মাসে এই মহড়া হওয়ার সম্ভাবনা রয়েছে বলে চীনের বার্তা সংস্থা সিনহুয়া ও পিপলস ডেইলি খবর প্রকাশ করেছে। জানাবো পাবনায় অগ্রণী ব্যাংক থেকে ১০ কোটি টাকা উধাও, শাখা ব্যবস্থাপক সহ গ্রেপ্তার ৩। পাবনার সাথিয়ায় অগ্রণী ব্যাংক কাশীনাথপুর শাখার ভল্ট থেকে ১০,৬২,৩৭৮ টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই ৩ ব্যাংকের প্রধান ৩ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে ব্যারিস্টার খোকন ইস্যুর আপাতত নিষ্পত্তি করল বিএনপি। ফোরামের সিদ্ধান্তের বাইরে গিয়ে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। পরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র সহ সভাপতির পদ থেকে খোকনকে অব্যাহতি দেওয়া হয়। এ নিয়ে ফোরামে দেখা দেয় বিভক্তি। জানিয়ে দেব, প্রথম স্ত্রীর কাছে যৌতুক দাবি রাজি না হওয়ায় খুন করে লাশ গুম। যৌতুকের টাকা না পেয়ে প্রথম স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাঙ্কে লাশ গুমের ঘটনায় রহমতুল্লাহ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে শ্রীবর্দী উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে দুপুরে লাশ উদ্ধার করে পুলিশ। নিহত আকলিমা বেগম ঝিনাইগাতি উপজেলার হাতিবান্ধা গ্রামের আব্দুল হাকিমের মেয়ে। এবং সর্বশেষ জানাবো ভয়াবহ দুঃসংবাদ। এবার স্থল অভিযানে রাফার দিকে এগোচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। হামাসের বিরুদ্ধে অভিযান চালাতে এবার গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফার দিকে অগ্রসর হচ্ছে ইহুদিবাদী ইসরায়েলি সেনারা। বুধবার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য জানিয়েছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। গণবিরোধী সরকারের কারণে আমাদের উপর গজব নাজিল হয়েছে। তীব্র গরমের জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার অন্যতম দায়ী বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, আজ দেশে ঋতু নেই। এখনকার মানুষ বলতে পারে না বাংলাদেশে কয়টি ঋতু। দেশটি পরিকল্পিতভাবে ধীরে ধীরে মরুকরণের দিকে যাচ্ছে। এজন্য দায়ী নতজানু সরকার। বর্তমান গণবিরোধী ও নতজানু সরকারের কারণে আমাদের উপর গজব নাজিল হয়েছে। এই গরমের জন্য সরকারই দায়ী। বিকেলে এক অনুষ্ঠান উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। রাজধানীতে তীব্র গরমে সাধারণ মানুষের মধ্যে বোতলজাত সুপেয় পানি, স্যালাইন এবং হিট স্ট্রোক থেকে বাঁচতে সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন মির্জা আব্বাস। কর্মসূচির আয়োজন করে জিয়াউর রহমান ফাউন্ডেশন। মির্জা আব্বাস বলেন, আজ ফারাক্কার কারণে নদীতে পানি নেই। পদ্মা, যমুনা ও তিস্তায় পানি নেই। 1100-এর বেশি নদী ছিল বাংলাদেশে, কিন্তু 300-র মতো নদী নিখোঁজ হয়ে গেছে। আওয়ামী ভূমিদস্যুদের কারণে এই হলো দেশের অবস্থা। অন্যদিকে ঢাকা শহরে ইট আর পাথরে ভরে গেছে। গাছ দেখা যায় না। ঢাকার চারপাশের জলাশয়গুলো ভরাট হয়ে গেছে। সরকারের মদতপুষ্ট ভূমিদস্যুরা তা ভরাট করে দখল করেছে। ভূমিদস্যুদের সঙ্গে সরকারের তলে তলে যোগাযোগ আছে। রাজধানীকে কৃত্রিম মরুভূমি বানানো হয়েছে। বর্তমান গণবিরোধী ও নতজানু সরকারের কারণে আমাদের উপর গজব নাজিল হয়েছে। এই গরমের জন্য সরকারই দায়ী। তিনি বলেন, দেশে প্রচণ্ড গরম বেড়েছে। প্রতিদিনই হিট স্ট্রোকে মানুষ কোথাও না কোথাও মারা যাচ্ছে। ঢাকা শহরও এর ব্যতিক্রম নয়। এই অবস্থা কিন্তু বাংলাদেশে আগে ছিল না। এই অবস্থায়ও সাধারণ মানুষকে সহায়তার জন্য জেডআরএফ পানি এবং স্যালাইন বিতরণের উদ্যোগ নিয়েছে। কারণ আমরা রাজনীতি করি সমাজের কল্যাণের জন্য। জেডআরএফ শীত এবং গরম সহ প্রাকৃতিক দুর্যোগে এমন উদ্যোগ নিয়ে থাকে। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, একজন নাকি হিট অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। তাকে বলবো, সরকারকে বলুন ঢাকার চারপাশের খালগুলো খুলে দিতে। ভূমিদস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলুন। না হলে সারা দেশের জন্য পানি আনতে হবে। আজ ঢাকা সহ দেশকে মরুকরণ করা হয়েছে। এসব নিয়ে কথা বলুন, তবেই বুঝবো আপনি দেশ এবং ঢাকাকে ভালোবাসেন। বাংলাদেশ চীন সামরিক মহড়া নিয়ে যা বলল ভারত। বাংলাদেশ ও চীনের মধ্যে সম্ভাব্য যৌথ মহড়ার দিকে ভারত নজর রাখছে। আগামী মে মাসে এই মহড়া হওয়ার সম্ভাবনা রয়েছে বলে চীনের বার্তা সংস্থা সিনহুয়া ও পিপলস ডেইলি খবর প্রকাশ করেছে। চীনের বার্তা সংস্থা সিনহুয়া বৃহস্পতিবার জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে এ খবরে জানায়, চীন এবং বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ সামরিক মহড়া করবে। চীন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দুপক্ষের সম্মতির ভিত্তিতে চীনের পিপলস লিবারেশন আর্মি একটি কন্টিনজেন্ট যৌথ মহড়ায় যোগ দিতে আগামী মে মাসের শুরুর দিকে বাংলাদেশে যাবে। বিষয়টি নিয়ে দিল্লিতে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন,
প্রতিবেশী দেশ কিংবা অন্যত্র এ ধরনের মহড়ার উপর ভারত সবসময় দৃষ্টি রেখে চলে। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে সম্ভাব্য মহড়ার খবর নিয়ে মুখপাত্রকে প্রশ্ন করা হলে তিনি বলেন, এই সংক্রান্ত বিষয়ে আমরা বহুবার আমাদের কথা জানিয়েছি। আমাদের প্রতিবেশী রাষ্ট্র অথবা অন্য কোথাও সব ধরনের ঘটনার উপর আমরা নজর রাখি, বিশেষ করে সেই ধরনের ঘটনা যা আমাদের অর্থনীতি নিরাপত্তার উপর প্রভাব ফেলতে পারে। সেই সব বিষয়ে আমাদের প্রয়োজনীয় পদক্ষেপও গ্রহণ করে থাকি। সিনহুয়া ও পিপলস ডেইলির খবরে বলা হয়েছে, দুদেশের সহযোগিতার ক্ষেত্র বিস্তর এবং ধারাবাহিক আদান প্রদান বাড়াতে চীন এবং বাংলাদেশের সেনাবাহিনী মে মাসে যৌথ সামরিক প্রশিক্ষণের আয়োজন করেছে। সেজন্য PLA-র একটা দল প্রশিক্ষণের জন্য বাংলাদেশ পাঠাবে। গণমাধ্যমে আরও বলা হয়, সন্ত্রাসবাদের মোকাবেলা এবং শান্তি স্থাপনের প্রেক্ষাপটে জাতিসংঘের যে ব্যবস্থা রয়েছে তারই ভিত্তিতে এই প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হবে। পাবনায় অগ্রণী ব্যাংক থেকে 10 কোটি টাকা উধাও, শাখা ব্যবস্থাপক সহ গ্রেপ্তার 3। পাবনায় সাথিয়া অগ্রণী ব্যাংক কাশীনাথপুর শাখার ভল্ট থেকে 10,13,62,378 টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই ব্যাংকের প্রধান 3 কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে অগ্রণী ব্যাংক কাশীনাথপুর শাখা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। দিনভর নানা তথ্য উপাত্ত সংগ্রহ ও জিজ্ঞাসাবাদ শেষে রাতে তাদেরকে সাথিয়ায় থানায় নিয়ে আসে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন সাথিয়া উপজেলা কাশীনাথপুর এলাকার মৃত জানবক্সের ছেলে, অগ্রণী ব্যাংক কাশীনাথপুর শাখার প্রিন্সিপাল অফিসার আবু জাফর, সুজানগর দুর্গাপুর গ্রামের বাসিন্দা ও ব্যাংকের ব্যবস্থাপক হারুন বিন সালাম এবং বেড়া উপজেলার নতুন ভারেঙ্গা গ্রামের মৃত সুশীল চক্রবর্তীর ছেলে ব্যাংকের ক্যাশিয়ার সুব্রত চক্রবর্তী। ক্যাশিয়ার সুব্রত চক্রবর্তী টাকা আত্মসাতের কথা স্বীকার করেছেন। সাথিয়া থানা ও অগ্রণী ব্যাংক সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অগ্রণী ব্যাংক রাজশাহী বিভাগীয় এবং পাবনা আঞ্চলিক শাখা থেকে 5 জন কর্মকর্তা বৃহস্পতিবার সকাল 10টার দিকে আকস্মিক অগ্রণী ব্যাংক কাশীনাথপুর শাখায় অডিটে আসেন। অডিট শেষে সেখানে 10,13,62,378 টাকার আর্থিক অনিয়ম দেখতে পান। পরে ওই অডিট কর্মকর্তারা সাথিয়া থানায় অবহিত করলে পুলিশ অভিযুক্ত ওই 3 জনকে আটক করে থানায় নিয়ে আসে। এই ঘটনায় অগ্রণী ব্যাংক পাবনা আঞ্চলিক শাখার উপমহাব্যবস্থাপক রেজাউল শরীফ বাদী হয়ে সাথিয়া থানায় অভিযোগ দায়ের করেন। সাথিয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, ব্যাংকের 3 কর্মকর্তাকে 54 ধারায় গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার আদালতে প্রেরণ করা হবে। তিনি আরও বলেন, অর্থ আত্মসাৎ এবং অন্যান্য বিষয়ে দুদক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। মির্জা ফখরুলের নেতৃত্বে 3 ঘন্টার বৈঠক, ব্যারিস্টার খোকন ইস্যুর আপাতত নিষ্পত্তি করল বিএনপি। ফোরামের সিদ্ধান্তের বাইরে গিয়ে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র সহসভাপতির পদ থেকে খোকনকে অব্যাহতি দেওয়া হয়। এ নিয়ে ফোরামে দেখা দেয় বিভক্তি। উদ্বুদ্ধ পরিস্থিতিতে সৃষ্ট জটিলতা আপাতত নিষ্পত্তি হয়েছে। তবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি পদে খোকন দায়িত্ব পালন করবেন কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ভার দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপরে ন্যস্ত করা হয়েছে। বৃহস্পতিবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের উচ্চ পর্যায়ে নেতাদের বৈঠক হয়। ওই বৈঠক সূত্রে তথ্য জানা গেছে। বৈঠকে অংশ নেওয়া একজন নেতা বলেন, একটি সুষ্ঠু সমাধানের সিদ্ধান্ত হয়েছে। তবে এই ইস্যুতে এখন থেকে গণমাধ্যমের সঙ্গে সংশ্লিষ্টদের কথা বলতে বারণ করা হয়েছে। সূত্র মতে বৈঠকে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল নিজ নিজ অবস্থান থেকে যুক্তি এবং পাল্টা যুক্তি তুলে ধরেন। বৈঠক শেষে মাহবুব উদ্দিন খোকন এবং কায়সার কামাল একে অপরের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করে দুঃখ প্রকাশ করেন। ফলে দুপক্ষের মধ্যে আপাতত কোন্দল নিরসন হয়েছে বলে মনে করছে বৈঠকে উপস্থিত একাধিক নেতা। পরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বৈঠকের সিদ্ধান্ত জানানো হয়। বৈঠকে উপস্থিত একজন আইনজীবী নেতা আরও বলেন, এখন মাহবুব উদ্দিন খোকনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে কিনা তা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি পদে দায়িত্ব পালন করবেন কিনা সেই সিদ্ধান্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেবেন। এদিকে বিকাল 5টা থেকে 8টা পর্যন্ত বৈঠকে মহাসচিব ছাড়াও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী, ডক্টর আব্দুল মঈন খান, আইনজীবীদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, জয়নাল আবেদিন, আহমেদ আজম খান উপস্থিত ছিলেন। মাহবুব উদ্দিন খোকন ইস্যুতে বিএনপির উচ্চ পর্যায়ে বিভক্তি দেখা দিয়েছে। গত সোমবার দলের স্থায়ী কমিটিতেও 2 ধরনের ভাষ্য পাওয়া গিয়েছে। বিএনপির সিনিয়র নেতা এবং সিনিয়র আইনজীবীদের একাংশ খোকনকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে অব্যাহতি দেওয়ার ঘটনায় বিব্রত। তারা মনে করেন, খোকনের মতো জনপ্রিয় আইনজীবী নেতা এখন আর দলে নেই। তাকে অব্যাহতি দেওয়ার মাধ্যমে যাদের উৎসাহিত করা হয়েছে তাদের আইন অঙ্গনে গ্রহণযোগ্যতা কম। আবার কারো কারো মত ছিল, দলের কেউ দলীয় স্বার্থের ঊর্ধ্বে নয়। জাতীয় এবং স্থানীয় পর্যায়ে নির্বাচন সহ যে কোনো বিষয় দলের সিদ্ধান্ত যারা অমান্য করেছেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। খোকনের বিরুদ্ধে কেন কোনো ব্যবস্থা নেওয়া হবে না? বৃহস্পতিবার বিএনপিপন্থী আইনজীবীদের একটি অংশ খোকনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জনমত গঠনে আদালত পাড়ায়
কাজ করেছেন বলে জানা গেছে। এদিকে গত বুধবার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আইনজীবী নেতাদের সঙ্গে 1-to-1 কথা বলেছেন। আইনজীবী নেতাদের মতামতের ভিত্তিতে বৃহস্পতিবার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে মহাসচিব সব পক্ষকে নিয়ে বৈঠক করেন। এ বৈঠকে অংশ নেওয়া একজন ভাইস চেয়ারম্যান বলেন, বিষয়টি এতদিন ছিল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামে, এখন তা বিএনপি টেক ওভার করেছে। এই ইস্যুতে এখন সিদ্ধান্ত দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। স্থল অভিযানে রাফার দিকে এগোচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। হামাসের বিরুদ্ধে অভিযান চালাতে এবার গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফার দিকে অগ্রসর হচ্ছে সেনাবাহিনী। বুধবার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর আইডিএফের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছে। তিনি বলেছেন, এই অভিযানের ফলে মানবিক বিপর্যয় দেখা দিতে পারে বলে সতর্ক করেছে মিশর সহ বিভিন্ন দেশ। এই সতর্কতা উচ্চারণ করেছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাও। তবে সেদিকে কোনো কর্ণপাত করছে না ইহুদিবাদী ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। নেতানিয়াহু সরকারের এক মুখপাত্র জানায়, ইসরায়েল স্থল অভিযান চালানোর জন্য এগিয়ে যাচ্ছে। তবে এই অভিযান কবে কখন শুরু হবে এবং কবে শেষ হবে তা উল্লেখ করেননি। আইডিএফের ওই কর্মকর্তা জানায়, হামলা চালানোর আগে বেসামরিক ফিলিস্তিনিদের সরিয়ে নিতে এবং নিরাপদে রাখতে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় 40,000 তাঁবু কিনেছে। এসব তাঁবুর প্রতিটিতে 10 থেকে 12 জন করে থাকতে পারবে। অনলাইনে ছড়ানো ভিডিওতে দেখা গেছে রাফা থেকে প্রায় 5 কিলোমিটার দূরে খান ইউনুস শহরের বর্গাকার সাদা তাঁবু সারি। তবে ওই ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। তবে স্যাটেলাইট কোম্পানি ম্যাক্সার টেকনোলজি থেকে পাওয়া ছবিগুলো পর্যালোচনা করেছে রয়টার্স। খান ইউনুসের যে এলাকায় তাঁবু সারি দেখা গেছে সেটি কয়েক সপ্তাহ আগেও খালি ছিল। ইসরায়েল সরকারের এক কর্মকর্তা জানিয়েছে, রাফার বেসামরিকদের স্থানান্তর অনুমোদনের জন্য নেতানিয়াহুর যুদ্ধমন্ত্রী সভা আগামী 2 সপ্তাহের মধ্যে বৈঠকে বসার পরিকল্পনা করেছে। 1 সপ্তাহের মধ্যেই স্থানান্তর শুরু হতে পারে। এদিকে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছে, ওয়াশিংটন এখনও রাফার বিষয়ে ইসরায়েলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তারা খুব শিগগিরই বৈঠকে বসবেন বলে আশা করা হচ্ছে। গত বছরের 7 অক্টোবর থেকে ফিলিস্তিনের অধিকৃত গাজায় বর্বর হামলা চালাচ্ছে ইসরায়েল। প্রথমে উত্তর গাজায় নির্বিচারে হামলা চালানো শুরু করে দখলদার ইসরায়েল। জীবন বাঁচাতে উত্তর গাজার বাসিন্দারা দক্ষিণ গাজায় চলে এলে দক্ষিণ গাজাতেও হামলা চালানো শুরু করে বর্বর ইসরায়েল। পুরো গাজা থেকে পালিয়ে মিশরের সীমান্তবর্তী শহর রাফায় অবস্থান নেয় 10 লাখেরও বেশি অসহায় ফিলিস্তিনি। এখন সেখানেও হামলা চালানোর জন্য এগিয়ে আসছে দখলদার ইসরায়েলি সেনারা।